দর্শক, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি প্রায় ২০ মাস অন্তর্ধান ছিলেন। কোথায় ছিলেন কেউ জানতো না, এটি একটি রহস্য। এই রহস্য আরও কিন্তু ঘনীভূত হয়েছে যখন তাকে ধানমন্ডিতে তার একজন কাজিনের বাসা থেকে আটক করা হয়। তো এই বিষয়ে রহস্যের জাল ভেদ করার চেষ্টা করেছেন আমাদের স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর আবুল কালাম আজাদ। আমরা তার কাছ থেকে শুনি তিনি কি ভাবছেন। আজাদ ভাই। না দেখুন, শুরু থেকে যদি বলি যে যেদিন ৫ আগস্ট ২০২৪-এর এক ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার যখন পতন ঘটে, তখন কিন্তু উনি সংসদ ভবনে ছিলেন। তিনি তখন স্পিকার। তো এর মধ্যে আপনার জানা আছে যে উচ্ছৃঙ্খল ছাত্র জনতা সবাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন এবং তৎসংলগ্ন যে সংসদ ভবন, সেখানে তারা ঢুকে পড়ে এবং ভাঙচুর এবং নানান ধরনের লুটপাট চালায়। তো সে সময় কিন্তু তিনি ওই সংসদ ভবনেরই একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন। আমরা জেনেছি যে সে সময় তার সঙ্গে তার স্বামী পলক সহ বেশ কয়েকজন সংসদ সদস্য এবং আরও কিছু লোকজন ছিল, যা একটা কক্ষের ভিতরে এমনভাবে রাখা হয়েছিল এবং সেই কক্ষের সামনে কিছু ভাঙ্গা চেয়ার, টেবিল, ফাইলপত্র রাখা হয়েছিল যেন কেউ বুঝতে না পারে যে ওই কক্ষে কেউ থাকতে পারে। তো প্রায় ১০ ঘন্টা সেখানে বন্দি থাকার পরে রাত ২টোর সময় সেনাবাহিনী তাকে উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়। এবং আপনি জানেন যে সেনাবাহিনী সেই সময় বলেছিল যে তাদের কাছে প্রায় ৬০০ লোককে তারা আশ্রয় দিয়েছে নিরাপত্তার খাতিরে। অনেকেই তারা নিরাপত্তা চেয়েছে। শেখ হাসিনার যারা সহযোগী ছিলেন, মন্ত্রী, আমলা, পুলিশের কর্মকর্তা সহ নানান ধরনের লোকজনকে তারা আশ্রয় দিয়েছিল এবং সেখানে রাখা হয়েছিল বেশ কিছুদিন। এবং সেই মাসের মানে আগস্টের শেষের দিকে সেনাবাহিনী আবার বলেন যে তারা সবাই চলে গেছে, হ্যাঁ, যে যার মতো চলে গেছে, এখন আর সেনানিবাসে কেউ নেই। কিন্তু এর পরবর্তীতে আমরা দেখেছি যে ধরেন তখনকার আইনমন্ত্রী এবং শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, তারা সহ নানান জায়গায় নানান মন্ত্রী এবং রাজনীতিবিদদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই যে ২০ মাসে অনেক কিছু ঘটে গেছে, হ্যাঁ, অনেক রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, একটি ইলেকশন হয়েছে, ইলেকশনের মধ্য দিয়ে নতুন সরকার, কিন্তু শিরিন শারমিন চৌধুরী কিন্তু অন্তরালেই থেকে গেছে। তো এর মধ্যে দিয়ে ধরেন উনি পদত্যাগ করেছে সেপ্টেম্বরে সে বছর। তো আমরা কিন্তু কিছুই জানতে পারি নাই। কিন্তু পরশু ভোর রাত ৪টার দিকে ধানমন্ডি তার কাজিনের বাসা থেকে তাকে আটক করা হয়েছে এবং তার নামে যে মামলাগুলো আছে, জুলাই অভ্যুত্থানের সময় যে হত্যা হয়েছে সেই হত্যায় কয়েকটি মামলা আছে এবং সেই হত্যা মামলায় দেখিয়ে তাকে তার রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু রিমান্ড দেওয়া হয়নি, তাকে জেলে রাখা হয়েছে। এখন এর পেছনে আসলে কিসের গন্ধ পাচ্ছেন? না, ধরুন যে আপাত দৃষ্টিতে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই সরকার, তারেক রহমানের সরকার, তাকে আটক করেছে। অনেককে আটক করেছে, আপনি জানেন, মানে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত, হ্যাঁ, তখনকার মন্ত্রী, এমপি এবং অন্যান্য যারা আছে, ব্যবসায়ী এবং ১/১১ কুশীলব, এরকম অনেক প্রাক্তন সেনা কর্মকর্তাকেও অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু মানে শিরিন শারমিন চৌধুরীকে যে এইভাবে অ্যারেস্ট করা হবে, একটু নাটকীয়। হ্যাঁ, বেশ হঠাৎ করে লম্বা সময় এটা ঘটে গেল এবং তাকে যে আটক করাও হতে পারে হত্যা মামলায়, এটাই আসলে অনেকের কাছে বিশ্বাসযোগ্য না। তো আপনি দেখেছেন যে গতকাল বেশ সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে তোলপাড় হয়েছে, আলোচনা সমালোচনা, হ্যাঁ, এগুলো অনেকে এই সরকারের প্রতি বিষোদ্গার করছে যে তার মতো একজন মানে উচ্চ শিক্ষিত, স্বজন, নম্রভাষী এবং একজন ভালো মানুষকে কিভাবে সরকার অন্য সব রাজনীতিবিদদের মতো ব্যবহার মানে করে তাকে এরকম হত্যা মামলায়, হ্যাঁ। তো আমরা খুঁজতে যে কেউ বলছে যে জি, আমরা, হ্যাঁ, না, আপনি প্রশ্ন করছিলেন, আপনি জানতে চাচ্ছিলেন যে আসলে এর পেছনের আসলে গল্পটা কি। যেমন কোন একটা প্লটের কথা কেউ বলছেন যে তাকে হয়তো সামনের সারিতে রেখে
যে আপনার রিফাইন্ড আওয়ামী লীগের কথা হ্যাঁ, যেটি আমি বলা ওই হয়। কথাতেই আসছিলাম যে ধরুন অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা জেনেছিলাম তখন যে সাবের হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতা ছিলেন। তাকে সামনে এনে আওয়ামী লীগকে পুনর্গঠন করা যায় কিনা। এতে ধরেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং পশ্চিমাদের একটা চাপ ছিল, তারা চাচ্ছিল যে কিভাবে পলিটিক্যাল রিকনসিলিয়েশন করা যায়, আওয়ামী লীগকে রাজনীতিতে আবার ফিরিয়ে আনা যায় তার অংশ হিসাবে। তো সেই সময় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব তাকে সাবের হোসেনকে মেনে নিতে চায়নি। এবং আপনি দেখেছেন যে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধেও কিন্তু মামলা আছে, কিন্তু তিনি তার সব মামলাতে কিন্তু জামিন পেয়ে গেছে এবং ওই প্রক্রিয়ার অংশ হিসাবে। হ্যাঁ, তো এখন বলা হচ্ছে যে এটা আসলে নতুন আরেকটা উদ্যোগ, যেই উদ্যোগের অংশ হিসাবে তাকে, তো আপনি যে তাকে তো মুক্ত করতে পারেন না, কারণ সে হত্যা মামলার আসামি। তো আপনি তাকে আটক দেখিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বের করতে হবে, যদি আপনি বের করতে চান এবং মুক্ত করতে চান। বা রাজনীতিতে যদি যে পরিকল্পনার কথা বলা হচ্ছে, আমাদেরকে ধরেন সামরিক, বেসামরিক এবং কূটনীতিক বেশ কিছু সূত্র আমাদেরকে এটি মোটামুটি কনফার্ম করেছেন যে এরকম একটা উদ্যোগের ফলে হঠাৎ করে তাকে আনা হয়েছে। এবং এতদিন আবার তিনি কোথায় ছিলেন সেটা নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা আছে, যে অনেক আলোচনাই ছিল যে উনি এতদিন ক্যান্টনমেন্টে ছিলেন এবং দুদিন আগে তাকে হচ্ছে ধানমন্ডিতে তার কাজিনের বাসায় রেখে আসা হয় এবং যথারীতি ডিবি পুলিশ গ্রেপ্তারের নিমিত্তে। হ্যাঁ, যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে কখনোই স্বীকার করা হয়নি যে শিরিন শারমিন তাদের আশ্রয়ে ছিল। তারা 2024-এর আগস্টের শেষের দিকেই বলেছে যে সবাই চলে গেছে। তো আরেকটি বিষয় এখানে আপনি আমার কাছ থেকে জানতে পারেন যে তাকে এতদিন কেন রাখা হয়েছিল। তা আমরা যতটুকু জেনেছি যে তাকে খুব সসম্মানে রাখা হয়েছে এবং তার রাখার পেছনে আরেকটি কারণ ছিল, সেটা হচ্ছে ধরুন কোনো কারণে যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন উনি যদি পদত্যাগ করেন, অথবা ধরুন সরকার তৎকালীন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি তাকে অপসারণ করে, তাহলে কিন্তু আমাদের সামনে একটা সাংবিধানিক জটিলতা, শূন্যতা বা জটিলতা যাই বলেন না কেন, সেটি তৈরি হবে। তো তখন আমাদের একমাত্র ভরসা থাকবে স্পিকার। এবং স্পিকার যদি পদত্যাগও করেন, সাংবিধানিকভাবে কিন্তু স্পিকার তখন দায়িত্ব নিতে পারেন একটা স্বল্পকালীন সময়ের জন্য। এটি একটি হিসাব ছিল। আরেকটি হিসাব ছিল যে আমরা জানি যে ডিপ স্টেটের কথা বেশ কিছুদিন যাবত আলোচনা হচ্ছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা পায়তারা ছিল যে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকার। তো তারও একটা হিসাব ছিল যে শিরিন শারমিন চৌধুরীকে আসলে হাতে রাখা হয়েছিল প্রয়োজন মতো তাকে যেন ব্যবহার করা যায়, কাজে লাগানো যায়। আমরা ব্যবহার করা না বলে যে তাকে নানান ইকুয়েশনে মিলে গেলে তাকে কাজে লাগানো যায়। সো তাকে হয়তো এখন কাজে লাগানোর সময় এসেছে।